গুড আফটারনুন। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে এই ঠান্ডায়, জানুয়ারির ঠান্ডায় মোটামুটি আবহাওয়ার পূর্বাভাসকে পুরো অবজ্ঞা করি এবং রোববার দুপুরের ভাত ঘুমের মায়া কাটিয়ে যারাই এখানে এসে উপস্থিত হয়েছে তাদের সাধুবাদ। নতুন বছরের, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। আর অফকেন্দ্রিককে কৃতজ্ঞতা এবং কুর্নিশ, কারণ এই যে ভাবনা ওদের রেসপন্সিবিলিটি অফ আর্টিস্টস, আমার মনে হয় শিল্পীর এবং শিল্পের প্রতি অফকেন্দ্রিক তাদের দায়বদ্ধতা খুব যথাযথভাবে পালন করে চলেছেন। সেটা মনোলোক কথার মতন একটা নাট্যমালার মাধ্যমেই হোক বা ভয়েসেসের মতন অথেন্টিক স্টোরি টেলিং, ইন্সপায়ারিং স্টোরি টেলিংয়ের মাধ্যমেই হোক, অথবা আজকের এই মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত করবার প্রয়াসেই হোক। আই এম টেকিং ইট ফ্রম দ্য পোস্টার দ্যাট ওয়াজ সেন্ট টু মি। তো আর কৃতজ্ঞতা তাদের এই আয়োজনে আমাকে আজকে সামিল করার জন্যে, বিশেষ করে মিতাকে ওর আমন্ত্রণেই আসা। তো আজকের বিষয় হচ্ছে দ্রোহ। আমার মনে হয় যে আমরা যদি মেনে নিই তাহলে সত্যিটা যে এই মুহূর্তে পৃথিবীতে অন্যায়, অবিচার, অপরাধ কোনোটারই কোনো অভাব নেই। আর যদি মূর্খের স্বর্গে বাস না করি তাহলে এটাও মেনে নিতে অসুবিধে নেই যে এর সমাধান আমাদের হাতে যে আছে তা নয়। তবু মুখ বুজে তো থাকা যায় না, হাত গুটিয়ে থাকা যায় না। বিশপ ডেসমন্ড টুটু বলেছেন, ইফ ইউ আর সাইলেন্ট অর নিউট্রাল ইন সিচুয়েশনস অফ ইনজাস্টিস, ইউ আর চুজিং দ্য সাইড অফ দ্য অপ্রেসার। অতএব প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রয়োজনে প্রতিঘাত করতে হবে এবং সর্বোপরি যেটা, প্রশাসনকে প্রশ্ন করতে হবে। আমরা যদি সারা পৃথিবীর ইতিহাসে দেখি, সব বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন, গণজাগরণ, চেতনার আন্দোলন, এগুলোর পেছনে শিল্প, সাহিত্য, সংস্কৃতির সারা পৃথিবী জুড়েই বহু কাল ধরে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি বাংলা সাহিত্যে আসি, আমাদের তো মোটামুটি সব কিছুই রবীন্দ্রনাথ যখন লেখেন সবলা কবিতায়, যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, সেটাও প্রতিবাদ। যখন স্ত্রীর পত্রের মৃণাল বা যোগাযোগের কুমু বা শাস্তির চন্দরা, এরা যখন সাইলেন্ট ডিফায়েন্স দেখান, সেটাও প্রতিবাদ। নজরুল যখন কারার ওই লৌহ কপাটকে ভেঙে ফেলার ডাক দেন, সেটাও প্রতিবাদ। আবার সুকান্ত যখন বলেন চোখ রাঙানিকে করি না গণ্য, ধারি না ধার, সেটাও প্রতিবাদ। বারে বারে অন্যায়ের বিরুদ্ধে কবিদের কলম গর্জে উঠেছে বাংলায়। শঙ্খদা শুরু করলেন শঙ্খ ঘোষের নাম করে। শঙ্খ ঘোষ যখন কুচবিহারে খাদ্য আন্দোলনে মিছিলে কৃষকের একজন কিশোরী কন্যা যখন প্রাণ হারায় তার পুলিশের গুলিতে, শঙ্খ ঘোষের কলম গর্জে ওঠে, লিখেছিলেন, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, যমুনাবতী সরস্বতী। তেমনি সলিল চৌধুরী যখন কাকদ্বীপে অহল্যা, কৃষক পত্নী অহল্যা সন্তান সম্ভবা ছিলেন তেভাগা আন্দোলনের সময়, তার যখন প্রাণ যায় পুলিশের গুলিতে, তখন সলিল চৌধুরী শপথ কবিতাটা লিখেছিলেন, এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল হও সামিল, হও সামিল, হও সামিল। তো যেই মোদ্দা কথা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বাংলায় প্রতিবাদের সুর এবং স্বর বারে বারে বেজে উঠেছে, বারে বারে জেগে উঠেছে, যদিও আজকাল একটু ক্ষীণ হয়েছে বলে মনে হয়, কিন্তু আশায় বাঁচে চাষা। আশা রাখবো যে ভবিষ্যতে যেন কোনো ভয়ের মুখে বা মোহের চাপে কবি কলম স্তব্ধ না হয়ে যায়। আজকে আমি কটা প্রতিবাদের কবিতা চয়ন করেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো বলতে পারবো বলবো। প্রথমটি হচ্ছে, যখন
কুরু রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন কৌরব পক্ষ থেকে যে একটি মাত্র প্রতিবাদের স্বর উঠে এসেছিল সেটা বিকর্ণের। তাঁকে নিয়েই লেখা কবিতা বিকর্ণ, লিখেছেন আর্যতীর্থ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চাঁচান বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যায় দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় হচ্ছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যতুগৃহে কাড়েননিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাড়ছে নারীর আব্রুকেও, স্তব্ধ জিভের চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই, মহাবলী পাণ্ডবেরও গলায় তখন সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। তো পৃথিবীতে সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মোসাহেব কহে চমৎকার সে হতেই হবে যে হুজুরের মতে অমৎকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজার সভায় বিকর্ণ একটা সত্যি খুব দুর্লভ ব্যাপার। আমার পরের কবিতাতে যাচ্ছি। এটাও একটা প্রতিবাদের কবিতা, কিন্তু এই প্রতিবাদের সিনট্যাক্সটা একটু আলাদা। এই প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে মালতীর প্রতিবাদ। 3 দিন আগে 16ই জানুয়ারি আমাদের অত্যন্ত প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী ছিল। তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি দেবেশ ঠাকুরের সাধারণ মেয়ে পর্ব 2 বলব। আমায় নিয়ে একটা গল্প লেখার কথা আপনাকে বলেছিলাম শরৎবাবু। আমি বলেছিলাম তাও নয়, বলিয়েছিলেন রবিবাবু। নিজে পারবেন না ভেবে দায়িত্বটা আপনাকে দিয়েছিলেন। আপনি নাকি মেয়েদের মন বুঝতেন, যারা দিয়ে গেল শুধু পেল না কিছুই। তাদের আত্মার হাহাকার আপনার কানে পৌঁছত। এই বঙ্গবালাদের কষ্ট আপনাকে আর্ত করত। তাই আপনার কলমের নিব থেকে কালির বদলে ঝরত কান্না। আমি একজন সাধারণ মেয়ে, প্রত্যাখ্যাত। বলেছিলাম আমায় জিতিয়ে দিতে, সত্যিকারের বাস্তবে না হোক তোমার লেখনীতে। সেই জয়ের রামধনু গন্ধে ডুবে মরতে চেয়েছিলাম। আপনি কথা রাখেননি। আমাকে কেন, কাউকে আপনি জেতাতে চাননি। মেয়েরা জিতলে আপনার পুরুষ শাসিত সমাজ মনস্কতা পীড়িত হবে বলেই জেতাতে চাননি। আমি জয় চেয়েছিলাম, করুণা নয়।
স্বাধীনতা চেয়েছিলাম, সহানুভূতি নয়। আগুন চেয়েছিলাম, চোখের জল নয়। অথচ আপনি শুধু কেঁদেছেন, কাঁদিয়েছেন। রমাকে আপনি জেতাননি। জ্যাঠাইমার হাত ধরে রমেশের থেকে দূরে, বহু দূরে তাকে নির্বাসনে পাঠিয়েছেন সীতার মতো। কিশোরীর কাঁচা অঙ্গে পরিয়েছেন সাদা ধান। পারতেন না তার হাতে বর্ণ পরিচয় তুলে দিয়ে তাকে লাল চেলি পরিয়ে বিয়ের পিঁড়িতে বসাতে? আপনার বহু বছর আগে বিদ্যাসাগর যা পেরেছিলেন কলকাতার উপকণ্ঠে বসে, আপনি পারেননি। রাজলক্ষ্মী শ্রীকান্তের স্ত্রী না রক্ষিতা চমৎকার আলো আঁধারির ছায়ায় মায়ায় দুলিয়েছেন মেয়েটাকে। কমললতা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, কীর্তন শোনা যায়, মিঠে ভাবালু কথা শোনা যায়। অতঃপর অচলাকে নিয়ে যা কাণ্ড করেছেন তা কহতব্য নয়। বঙ্কিমের মতো বললেই পারতেন, ইহার পর কপাল কুণ্ডলার কি হইল কেহ জানে না। মেয়েটাকে জলে ডুবিয়ে দিলেন, একেবারে ভরা ডুবি। ষোড়শীকেও কেড়ে নিয়েছেন জীবানন্দের কাছ থেকে। বিরাজ বেচারা শুধু মরণের জন্যে স্বামীর কোল পেল, বাঁচার জন্যে না। হ্যাঁ, তক্ক জুড়ে ছিল একটা মেয়ে কমল। বাংলায় তাকে মুখ খোলাবার সাহস হয়নি, নিয়ে ফেললেন দিল্লিতে। আসল কথা কি জানেন শরৎবাবু? সাহস আপনার ছিল না। পুতুল নাচের পুতুলের মতো মেয়েগুলোকে নাচিয়েছেন, কাঁদিয়েছেন, হাসাতে পারেননি। আমি একজন সাধারণ মেয়ে। বড় বিশ্বাস করে রবিবাবু আমাকে নিয়ে লেখার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলেন। আপনি সে দায়িত্ব পালন করেননি, পারেননি। নোরা বলে সেই স্বপ্নদ্রষ্টা মেয়েটির মতো পুতুল বাড়ির বাইরে এনে আমাকে রামধনু আকাশ দেখাতে। আসলে আপনারা দুঃখের পাথর জমিয়ে জমিয়ে একটা পাহাড় তৈরি করে ফেলেছেন। পাথরের বুকে, তার হৃৎপিণ্ডে আগ্নেয়গিরির বীজ দিতে ভুলে গেছেন। এর পরের কবিতাটা সোজা সাপটা, প্রতিবাদের আরেকটি কবিতা, অদিতি বসু রায়ের লেখো চিৎকার। যদি পারো চিৎকার লেখো, বলে দাও ভুল হচ্ছে অনেক, জানাও রাগ করে মুখ ফেরানোর অন্য মানে হয়। মুখ খোলা প্রয়োজন। বন্ধ দরজার ওপারে চোরা খুলখুলি দেখার গল্প ছেড়ে দাও। ছেড়ে দাও মেনে নেওয়ার বদভ্যেস। মেনে নেওয়া বেশি দূর যায় না কখনো। চিৎকার শেখো। শিখে নাও পার্ক স্ট্রিট, দিল্লির রাজপথ, আরজিকর পোড়ানো। মেয়েদের হাড়, রক্ত, ছিন্ন ভিন্ন স্ত্রীঅঙ্গ থেকে তৈরি বাঁশিতে বাজুক চিৎকার। লেখো, লেখো চিৎকার। আরজিকরের উল্লেখ যখন হলো, দুটো ছোট ছোট কবিতা বলে শেষ করব। প্রথমটি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আগুন যদি ছাই করেছে, ছাইয়ের ভেতর আগুন চাই। রক্তমাখা স্টেথোস্কোপে তোমার শ্বাসের শব্দ পাই। হয়তো ঘাতক পড়বে ধরা, কিংবা হয়তো পড়বে না, কিন্তু তুমি আজকে থেকে আর কখনো মরবে না, আর কখনো মরবে না। অভয়াকে যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, তাহলে প্রতিবাদ চালিয়ে যেতে হবে, যুদ্ধ চালিয়ে যেতে হবে। যুদ্ধ কর, যুদ্ধ কর, নিজের সঙ্গে যুদ্ধ কর, মনের সঙ্গে যুদ্ধ কর, মনকে আগে শুদ্ধ কর। সকল কপাট রুদ্ধ কর, অবোধকে প্রবুদ্ধ কর।
এখন নিজের ভাঙন গড়, মরণ এলে তখন মর। আর্জি কর, এখন শুধু আর জি কর। শেষের কবিতাটা কপোতাক্ষী ব্রহ্মচারীর লেখা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কিন্তু প্রতিবাদে থাকবেন। মনে রাখবেন, অভয়া এখনো বিচার পায়নি।